হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আচ্ছা, মনে করো তোমরা একদিন শুয়ে রয়েছো। তোমাদের বিছানায় হঠাৎ করে একটি আদি যুগের একটি ছেলে এসে শুয়ে পড়ে। তোমার রিঅ্যাকশনটা ঠিক কিরকম হবে? ঠিক আজকে আমাদের এই গল্পে এরকমই হবে। আমাদের হিরো 1000 বছর আগে থেকে চলে আসবে এই মডার্ন যুগে। সে কিন্তু এই মডার্ন যুগের কিছুই জানে না। তার জন্য সে অনেক ফানি জিনিস করে এবং তার ভিতরে কিন্তু একটি সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সেটি কাজে লাগিয়ে কিন্তু সে অনেক দিয়ে সাহায্যও করে। হ্যাঁ, আজকে আমরা এরকমই একটি গল্প দেখব। তাহলে বেশি কথা না বলে চলো আজকের মুভিটি শুরু করি। শুরুতে আমরা আমাদের নায়ক নায়িকা জুন ও লিকে দেখতে পাই। তারা দুজন তাদের শত্রু দলের সাথে লড়াই করছিল। এক পর্যায়ে তার গার্লফ্রেন্ড লড়াই করতে করতে মৃত্যুবরণ করে। এই কারণে সে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়ে একাই শত্রু দলের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু শত্রু দলের সংখ্যা অনেক হওয়ায় হঠাৎ করে একটি ঝড়ের আঘাতে সমুদ্রের ভিতরে পড়ে যেতে শুরু করে এবং সে অনেক দুঃখে কষ্টে তার প্রিয় মানুষকে সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। তারপরে 1000 বছর অতীতে আমাদের বর্তমান যুগে নিয়ে আসা হয়। এখানে আমরা দেখতে পাই জুন একটি স্লিপিং ক্যাবিনে গত 1000 বছর ধরে শুয়ে রয়েছে এবং এক জায়গায় শুটিং চলতেছিল, যার নায়ক হলো জ্যাং এবং তার অ্যাসিস্ট্যান্ট হলো লি। এবং সেই একই বিল্ডিংয়ে কিন্তু গত 1000 বছর ধরে শুয়ে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লি আর জ্যাংয়ের ভিতর। তারা ছাদে শুটিং করতে করতে এক সময় মজা করতে করতে তার পায়ে লাথি দিয়ে দেয় এবং সে রাগে স্কিপ ফেলে কাকে তালা মেরে চলে যায়। সে এখন কি করবে বুঝতে না পেরে সে অনেককে কল করে এবং তার বন্ধুকে গালাগালি দিতে থাকে। এই শব্দে গত 1000 বছর থেকে ঘুমিয়ে থাকা জুন তার স্লিপিং ক্যাবিন থেকে উঠে যায়। তার সুপার ন্যাচারাল পাওয়ারের জন্য এই শহর সকল ইলেকট্রিসিটি চলে যায়। এই শহরে আজ থেকে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, তাই সবাই অবাক হয়ে যায়। সে ওঠার সাথে সাথে তার অতীতের সমস্ত ঘটনা মনে পড়তে থাকে এবং স্লিপিং ক্যাবিনের পাওয়ারের সাহায্যে সে সেখান থেকে বের হয়ে আসে এবং এই ডিজিটাল শহরে সকল আলো এবং গাড়ি ঘোড়া দেখে সে অনেকটাই শকড হয়ে যায় এবং সেখানে একটি তলোয়ার ছিল। এই তলোয়ারটি দেখে সে মনে করতে থাকে সে কিভাবে মারা গেছে। তখন সে একজনের কণ্ঠস্বর শুনতে পায়। সে আর কেউই না লি, কারণ তাকে তো এখানে তালা মেরে চলে গেছে জ্যাং। তখন বলে তুমি কে? বলে তুমি আগে তালাটা খুলো। তারপরে সে তালাটা খুলে দেয় এবং তাকে ধরে ফেলে। সে পড়ে যাচ্ছিল। তখন জুন বলে আমি তোমাকে আগে কখনো দেখেছি মনে হয়। তারপরে লি বলে আসলেই তুমি আমাকে দেখেছো? তারপরে বলে হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখেছি। তারপরে সে অবাক হয়ে বলে আমি তোমাকে কোন দিক দিয়ে স্যার লাগছি? বলে তাহলে তুমি এরকম পোশাক পরেছো কেন? তারপরে লি তাকে লিফটের ভিতর দিয়ে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জুন বলে এটা বাক্সর মতন, এখানে ঢুকলে আমার বিপদ আছে। তারপর বলে তুমি থাকো, আমি চলে গেলাম। তারপরে জুন লিফটের বাটন ক্লিক করলে আবার খুলে যায়। তখন সে বলে আসো তো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপরে তারা দুজন লিফট দিয়ে এই বিল্ডিং এর একদম লাস্টে চলে আসে। তারপরে জুন বলে এটা আবার কোথায় চলে আসলাম? আসলে সে তো এখানে কিছুই চেনে না। তারপরে লি বলে তুমি আমার থেকে অনেকটাই দূরে চলে যাও। তারপরে বলে কেন? আমি কি কোনো অন্যায় করেছি যে স্যার আমাকে এতটা দূরে পাঠিয়ে দিয়েছেন আপনি? তারপরে তার কিন্তু অতীতে তার প্রিয় মানুষটার কথা বলতে থাকে। ঠিক তখনই লি জ্যাংকে দেখতে পেয়ে তার পিছনে দৌড় লাগায়, কারণ সে কিন্তু তাকে ছাদের ভিতর বন্ধ করেছিল। তারপরে সিমটি কাট হয়ে আমাদের একটি অনুষ্ঠান দেখানো হয়। এখানে জুন নানা রকমের খাবার দেখে অনেকটা অবাক হয়ে যায়। জ্যাং এখানে লুয়ে ড্রিঙ্কের ভিতর কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে সে তার বদলাটা নিতে পারে। তারপরে জ্যাং একজন ওয়েটারের সাথে ধাক্কা খায় এবং
ওয়েটার বলে, স্যার আপনি কিছু নিবেন? তারপর একটা স্যান্ডউইচ নিয়ে তার অনেকটাই ভাল লাগে, সে তারপর সব কয়টা স্যান্ডউইচই নিয়ে নেয়। তারপরে আমাদেরকে একটি প্রজেকশনের মাধ্যমে অতীতকালের অনেকগুলো সিন দেখানো হয়। তারপরে জুনের অতীতের কথা অনেকটাই মনে পড়তে থাকে। তার প্রিয় মানুষটা ছিল 100 জনের সমান, সে অনেকের সাথে লড়াই করতে পারতো। তারপরে আমাদের লিকে দেখানো হয় সে কিন্তু তার প্রিয় মানুষটার মতনই দেখতে। এখন কিন্তু মনে পড়ে গেল লির, আসলে সে লিটাই কিন্তু আমার অতীতের প্রিয় মানুষটা। তারপর অনুষ্ঠান শেষ হলে লি জ্যাঙ্কের পিছনে দৌড় লাগায় এবং তার পিছন পিছন কিন্তু জুনও দৌড় লাগায়। তারপরে তারা ছাদে চলে আসলে সে মাতাল হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি আমার প্রিয় তোমার। ঠিক তখনই লি তার ভবিষ্যতে আঘাত করে এবং সে তার কাছে তলোয়ারটা দেখে পিছিয়ে সরতে শুরু করে এবং হঠাৎ করে সে বিল্ডিং থেকে পড়ে যেতে শুরু করলে জুন তার সুপারন্যাচারাল পাওয়ার দিয়ে তাকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে এবং লি মাতাল থাকায় সে বলে, আমি খুঁজে পেয়েছি আমার প্রিয় পুরুষটারে, তুমি সেই আমার প্রিয় পুরুষ। এই কথাটি বলে তাকে কিস করতে শুরু করে। এইভাবে তার একটু রোমান্টিক মুহূর্ত কাটায় এবং সিমটি কাট হয়ে আমাদের কালকে সকালে সিমটি দেখানো হয় লি তার প্রিয় মানুষটাকে কল্পনা করছিল। তারপরে সে পড়ে যেতে নিলে শুরু করলে, তাই আবার তাকে টেনে নিয়ে আসে এবং জুন বলে, তুমি জেগে গিয়েছো, এবং লি মাতাল থাকায় সে কিন্তু তাকে চিনতে পারে না এবং খাট দিয়ে লাথি মেরে তাকে ফেলে দেয়। তখন লি বলে, তুমি কে? তারপর সে মনে করতে থাকে যে কালকে রাতে সে কিন্তু তাকে প্রিয় মানুষ বলে কিস করছিল। তখন লি বলে, আমাদের ভিতরে তেমন একটা কিছু হয় নাই না? তারপরে জুন বলে, তেমন কিছু হয়নি, তুমি কালকে রাতে আমাকে কিস করছিলে। তারপরে সে তার মুখকে চেপে ধরে বলে, তুমি কিন্তু এই কথা কাউকে বলো না, বললে কিন্তু আমার মান সম্মান একদম ধুলায় মিশে যাবে। ঠিক তখনই তার রুমে তার একটি বান্ধবী চলে আসে। তারপর তার বান্ধবী এই অবস্থা দেখে ফেলেছে ভেবে লি তার মুখ লুকানোর জায়গা খুঁজে পায় না এবং জুন এমন একটা ভাব করতে থাকে যেন সে কিছুই করেনি। তারপরে সিমে লি বলে, এই তোমার বাসা কোথায়? তুমি তোমার বাসায় ফিরে যাও। ঠিক জুন বলে, তুমি আমাকে চিনতে পারছো না? সে বলে না। তারপরে তার বান্ধবী চুষিয়া বলে, এই ছেলেটা কি হ্যান্ডসাম। তারপরে জুন বলে, হে ইয়াং লেডি, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে একেবারে কাছে থাকলে অনেকটাই অকওয়ার্ড সিন তৈরি হয়ে যায়, তুমি আমার থেকে দূরে থাকবে। তারপর সিনে জুন বলে, এখানে ওয়াশরুমটা কোন জায়গায়? তা শুনে লি অনেকটাই বিরক্ত হয়, কিন্তু তার বান্ধবী বলে, এখান থেকে 2 পা এগিয়ে গেলে তুমি ওয়াশরুম খুঁজে পাবে। সে বলে, এই তুই এত ভাবতে আস কেন? ছেলেটা কি সুন্দর। তারপর বলে, তার মাথায় সমস্যা হয়ে গেছে। তারপরে জুনের চিৎকার শুনতে পেয়ে তারা দুজন ওয়াশরুমে আসে এবং জুন বলে, আমার এত বড় বড় চুল কে কেটেছে? আসলে লি কালকে মাতাল থাকায় তার চুল কিন্তু কেটে ফেলেছে এবং সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, হে পিতামাতা, আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। ভাই এটি কোনো কথা? আমাকে যদি এরকম চুল রাখতো ঘর থেকে বের করে দিত আমার আম্মু আপু। তোমরা বলো তো তোমাদের সাথে এরকম হয় নাকি? তারপরে সে ওয়াশরুম থেকে বের হয়ে একটা হাতের জিনিস নিয়ে আসে, সেটা আমি বলবো না, তোমরা যারা ইন্টেলিজেন্ট বুঝে যাবা। তারপরে সে বলে, এটা কি, এটা কিভাবে পড়ে? তারপরে তার বান্ধবী বলে, তুমি এদিক দাও, আমি দেখাই কিভাবে পড়ে। তারপরে সে তো পুরো শক্ত হয়ে যায়, বলে, আমি তো পড়তে পারলাম না, তুমি কিভাবে বললে? এটা কোনো কথা? এনিওয়ে, তারপরে সিমকে কার্ড হয়ে দেখানো হয় তার চুল যেহেতু কেটেই গেছে, তারপরে তার বান্ধবীরা তার পুরো চুলটি কেটে দেয়। এখানে কিন্তু আমাদের নায়ককে খুবই সুন্দর লাগছিল এবং হ্যান্ডসামও লাগছিল। তারপরে এই অবস্থায় দেখে তো তার বান্ধবী পুরাই ক্রাশ খেয়ে যায় তার উপর। তারপর বলে, তুমি কি হ্যান্ডসাম। তারপরে তার এখানে রিমোটটা অন হয়ে গেলে তারা কিন্তু ডান্স করতে থাকে। টিভিতে একটা শো হয়, সেটা দেখে তার তরোয়ালটা বের করে বলে, এরা কারা, হঠাৎ করে এখানে কেন চলে আসলো? তারপরে তার বান্ধবী বলে, এটি আসলে বাস্তব না, এটি আসলে একটা নাটক। তারপরে আসলে তো সে এখানে কিছুই বুঝে না, তার জন্য সে এরকম ফানি
জিনিস করতে শুরু করে। এরপরে জুন বলে তুমি আমার একদম কাছে আসবে না, তাই এই সুযোগটা কি সে আর হারাবে, কারণ এখানে কিন্তু জুসিয়া তার বাসায় নেই, তার অফিসের কাজে সে একটু বাইরে গেছে তারা দুজন। তারপরে সে তাকে ইচ্ছা মতন কিস করে, সে কি আর ছেড়ে দেওয়ার পাত্র। তারপরে জুন বলে তুমি আরেকবার আমার কাছে আসলে আমি এখানে রক্ত দিয়ে তোমার এই ময়দানটা সাফ করে দেবো। সে এইসব কথা বলতে থাকে, ঠিক তখনই আবার লি চলে আসে এবং সে কিন্তু তার বান্ধবীর নামে লালিশ করতে থাকে, বলে দেখো সে আমাকে একা পেয়ে এরকম এরকম করেছে, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তারপরে সিমটি কাট হয়ে আমাদেরকে দেখানো হয় জুসিয়া তার কলিগের সাথে কথা বলছিল, সেখানে জুন আসায় তার ফোনটি পড়ে যায় তেল হয়েছিল, কিন্তু জুন তার সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ফোনটি আবার ফিরে আনে। তারপরে সে বলে এই তুমি বলো তো এখানে কোনো সিসি ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে সে বলে না তুমি আমার প্রিয়তমা, তুমিকে আমি অতীতে দেখেছিলাম। তারপরে তারা এইসব কথা বলছিল, কিন্তু লি এইসব কথা একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলে তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তারপর বলে দেখি দেখি তোমার কাছে কোনো ক্যামেরা আছে নাকি। তারপরে তারা দুজন এক জায়গায় যায় এবং সেখানে রেড লাইট চলছিল, মানে রাস্তা পারাপার করা যাবে না, সেটা তাকে আবার বুঝিয়ে দেয়। ঠিক তখনই আবার সেখান দিয়ে কিছু লোক যাচ্ছিল। তারপরে জুন বলে রেড লাইট চলছে, এখান দিয়ে এখন কেউই যেতে পারবে না। তারপরে এসব কাণ্ড দেখে লি আবার হাসতে শুরু করে। তারপরে গ্রিন লাইট হলে এবার বলে তোমরা যেতে পারো। তারপরে তারা বাসে করে এক জায়গায় যাচ্ছিল। জুন তো এইসব দেখে একদম অবাক হয়ে গেছে, কারণ সে তো এইসব আগে কোনোদিন দেখেনি। তারপর বাস ব্রেক করলে বলে এই কে কে এখানে কে হামলা করে দিয়েছে। তারপরে লি বলে আসলে বাসটা স্টপ করেছিল। তারপরে বলে একটি 5 স্টারের সামনে নিয়ে এসে বলে এখানে যখন লাইট একদম নিভে যাবে এবং চন্দ্র থেকে তোমাকে কেউ একজন নিতে আসবে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তারপরে তুমি তোমার বাসায় যেতে পারবে। এবং তার উপর একটু মায়া হয় দেখে তাকে কিছু টাকা দেয় এবং হাতে লিখে দিয়ে যায় যে আমাকে একটুখানি সাহায্য করুন। আসলে সে তো এখানে কিছুই জানে না। তারপরে সে চলে যাচ্ছিল এবং বলে অনেক ঠান্ডা পড়েছে, তুমি এটা নিয়ে যাও, তোমার সাহায্য হবে। তো এইসব কথা বলে তাকে কিন্তু বিদায় দিয়ে দেয়। তারপরে সে চলে যাচ্ছিল এবং তাকে বারবার ফিরে দেখে এবং কিন্তু তারপরে বৃষ্টি নামে। লিয়ের কিন্তু ঘুম হচ্ছিল না, কারণ সে কিন্তু তাকে ভালোবেসে ফেলেছে এর মধ্যে। তারপরে একটি গার্ড এসে বলে এখান থেকে চলে, অনেক বৃষ্টি পড়ছে, না হলে ঠান্ডা লেগে যাবে। সে কিন্তু সেখান থেকে যায় না এবং বলে চাঁদ থেকে আমাকে অবশ্যই নিতে আস। তারপরে আমাদের অতীতের একটি সিম দেখানো হয়, এখানে জুন তাদের পরিবারের জন্য প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে। এই রোদে সে ক্লান্ত হয়ে পড়ে যেতে লাগলে তার প্রিয় মানুষটি এসে তাকে বাঁচায়। সে এইসব কথা মনে করে সে বলতে থাকে আজও আমার প্রিয় মানুষ অবশ্যই আমাকে বাঁচাতে আসবে। এদিকে লিয়ের কিন্তু ঘুম হচ্ছিল না, সে বারবার ভাবছিল এই বৃষ্টির ভিতরে জোন কিভাবে আছে। তারপরে সে ছাতা নিয়ে তার কাছে চলে আসে এবং বলে এই বৃষ্টিতে তুমি ভিজছো কেন, তুমি আমার সাথে বাসায় চলো। ঠিক এইভাবেই কিন্তু অতীতে তার প্রিয় মানুষ তাকে রক্ষা করেছিল। এবং জুন বলে আমি যাব না, তুমি একটি মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যে বলেছ যে এখান থেকে আমাকে কেউ নিতে আসবে। তারপরে জুন বলে তুমিও তো বলনি যে তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে আমাকে। তারপরে বলে হ্যাঁ বলিনি তো, তাতে কি হয়েছে, তুমি কি আমাকে এভাবে মিথ্যে বলবে? তারপরে জুন রাগ করে সেখান থেকে চলে যেতে লাগে। সেখান থেকে যেতে চাচ্ছিল, তার জন্য লি বলে তুমি থাকো, তোমার চিট নিয়ে আমি চলে যাচ্ছি। তারপরে লি পিছে ঘুরে দেখতে পায় জুন অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর লি তার পিঠে উঠিয়ে তাকে তাদের বাসায় নিয়ে আসে। পরে সিমটি গার্ড হয়ে দেখানো হয় জুন এখন বেশ সুস্থ হয়ে গেছে। তার জন্য লি বলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটি স্যুপ নিয়ে আসি। জুন মনে মনে ভাবে সে আবার মিথ্যে বলছে না তো। তারপরে লি স্যুপ দিলে জুন বলে এটাতে তুমি কিছু মিশে দাওনি তো, তুমি আবার মিথ্যে বলছে না তো, এটাতে তুমি কিছু মিশে দিতে পারো যাতে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তারপরে লি বলে আচ্ছা তোমার এটা খেতে হবে না, তুমি ফল খাও। তারপরে জুনের একটি অতীতের কথা মনে পড়ে, সে ঠিক তার প্রিয় মানুষটাই এভাবে তাকে খাইয়ে দিত। তারপরে আচ্ছা দাও আমি খাচ্ছি। তারপরে সিমটি কাট হয়ে আমাদের ডাইনিং টেবিলে দেখানো হয় জুন বলে তোমাদের অনেক ধন্যবাদ আমার এরকম সেবা করার জন্য।
তারপর জনের আরেকটি অতীতের কথা মনে পড়ে। তারা শত্রু দলের সাথে লড়াই করছিল, কিন্তু তাদের দলের সংখ্যা অনেক কম হওয়ায় এক পর্যায়ে তারা পালাতে শুরু করে। তাদের ঘোড়ার উপর বসে তারা এক পর্যায়ে পালাতে গিয়ে শত্রুদের একটি ট্রাপে পড়ে যায় তারা। তারপরে জুন বলে, এখন আমরা কি করব? এখন তো আমরা অনেক ব্যথাও পেয়েছি, আমাদের ঘোড়াটাও চলতে পারবে না। তারপরে লি বলে, তুমি 1 মিনিট দাঁড়াও, এখানে তুমি তো অনেক ব্যথা পেয়েছো, আমি ওদের সাথে যুদ্ধ করে আসছি। তারপরে লি বলে, এবার আমার সাথে তোরা যুদ্ধ করে দেখা। তারপরে যুদ্ধ শুরু হলে লি হারতে থাকে। এক পর্যায়ে তার পেটে হঠাৎ করে একটি তলোয়ার ঢুকিয়ে দেয় শত্রু দলের প্রধান। সে সিমটি কাট হয়ে আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। লু একটি রেস্টুরেন্টে এসেছে খাবার খেতে। সে ওয়েটারকে লিয়ের দেওয়া টাকাগুলো দেয়, যারা প্রথম পর্ব দেখেছো তারা জানোই। তারপরে ওয়েটার বলে, এখানে একটি প্যাকেট আছে, এই প্যাকেটটি কিন্তু কোনো নর্মাল প্যাকেট না। যখন দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে একসাথে হয় তখন এই প্যাকেটটি তারা ব্যবহার করে। তারপরে লি মনে করতে থাকে সে এই প্যাকেটটি কোথা থেকে পেয়েছে। একদিন সে গোসল করার জন্য ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল। তারপর সেখানে লি আসে এবং লি আর জ্যাং কিন্তু মজা করতে থাকে। সে গোসল করে বের হলে সে সোফা থেকে এ প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। সেই কথাটি মনে করতেই তার বুকটা কেমন করে ওঠে, মনে করে জ্যাং লিয়ের কোনো ক্ষতি না করে দেয়। তার জন্য সে তাদের অফিসে চলে আসে। লি জুনকে দেখে তার মাথায় থাবড় দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? লি ভাই তার কোন দিকে তাকা রয়েছে, সে এটা বুঝতে পেরে তার ব্যাগ দিয়ে তার জায়গাটা থেকে নেয় বুকটা। তারপরে লি জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? লি সেই প্যাকেটটি দেখিয়ে বলে, এটা দেখে আমার অনেক চিন্তা হচ্ছিল তোমার জন্য। লি বলে, আচ্ছা তোমার আবার আমার জন্য চিন্তাও হয় নাকি? তারপরে জুন বলে, দেখি দেখি তোমার আবার কোনো ক্ষতি হয়নি তো? লি বলে, না আমার কোনো ক্ষতি হয়নি, চলো এখান থেকে আমরা চলে যাই। সিমটি কাট হয়ে আমাদের দেখানো হয় তারা একটি মলে এসেছে। জুন এই মলের কিছু জানে না দেখে সে একটি মেয়ের পিছে যেয়ে তার মতো হাঁটতে থাকে, নানা চশমা পরে ভাব নেয়, আবার একটি মেয়ের খাবারও খেয়ে নেয়। তারপরে লিফটে উঠলে লিয়ের সাথে সে লুকাচুরি খেলে। একটি দোকানে গেলে তার একটি ড্রেস অনেক পছন্দ হয়ে যায় এবং লি তাকে দেখে পুরাই ক্রাশ খেয়ে যায়। তারপরে লি দোকানদারকে জিজ্ঞাসা করলে এই ড্রেসটির দাম শুনে তার পুরাই অবাক হয়ে যায়, কারণ দাম অনেক বেশি ছিল এবং তার কাছে এত টাকা ছিল না। কিন্তু জুন ছিল নাছোড়বান্দা, সে এটাই নিয়ে ছাড়বে। তার জন্য লিয়ে সমস্ত টাকা সে পুরাই উড়ায় দেয়। তারপরে লিয়ে একটি দোকানে যায় তার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। সেখানে দোকানদারের সাথে তার ঝগড়া লেগে যায়, কারণ দোকানদার বলছিল এটি তার সাইজের এবং জিলি বলছিল এটি তার সাইজের না। তারপরে দোকানদার বলে, তোমার বয়ফ্রেন্ডকে বলো এটা তোমার সাইজের নাকি না। তারপরে লি তার হাত দিয়ে দেখিয়ে দেয়, সে এটা দেখে পুরাই অবাক হয়ে যায়। তারপরে লি জিজ্ঞাসা করে, তুমি এটি কিভাবে জানলে? তারপরে জুন বলে, কেন, আমি তো তোমাকে একদিন দেখেছিলাম। সে ঘরে ঢুকতে যেয়ে হঠাৎ করে এই ঘটনাটি ঘটে যায়। পরে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরের দিন সকালে কতগুলো ছেলে মেয়ে তাকে মারতে আসে, তবে তারা শত্রু। আসলে তারা জ্যাংকে সুপার পাওয়ার টেস্ট করতে এসেছে। এখানে মেয়েটি বলে, আজকে দেখবো তোর কোন বয়ফ্রেন্ড তোকে এসে বাঁচায়। হঠাৎ করে ওখানে জুন এসে সবার সাথে একাই লড়াই করতে শুরু করে। এই সুপার পাওয়ার দেখে মেয়েটি এবং পুলিশটি পুরোই অবাক হয়ে যায়। তারপরে জুন লিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং পুলিশটি তার তরলটি উঠিয়ে নেয়। পরে দেখানো হয় জুন লিকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং বলছিল, তুমি না অনেক একটি সাহসী মেয়ে। তারপর লি বলে, সব দোষ ছেলেদের, ওখানে সবাই ছেলে ছিল। তারপরে জুন বলে, তাহলে কি আমারও দোষ? আমিও তো ছেলে। তারপরে সে তাকে জাপটে ধরে বলে, আজকে তোমাকে দেখাচ্ছি ছেলেদের দোষ নাকি ছেলেদের দোষ না। তারা একটুখানি রোমান্টিক মুহূর্ত সিম হয়ে যায়। ঠিক তখনই চুষিয়া চলে আসে এবং লি তাকে লাথি দিয়ে খাট থেকে ফিরে। তারপরে লি জিজ্ঞাসা করে, তুই আবার কখন এলি? তারপরে
জুসিয়া বলে আমি কখন এসেছি, তোরা তো হাওয়ায় উঠতেছিলি। তারপরে জুসিয়া বলে এনে তোদের জন্য শাকসবজি এনেছি। তারপরে জুসিয়া বলে আজকে পেয়েছি তোমার একা। তারপরে লি বলে এই ডাল পুড়ে যাচ্ছে। সে এতে বলে ডাইনিং এর থেকে দৌড় মারে। তারপরে সিমটি কাট হয়ে আমাদেরকে দেখানো হয় লি গোসল করতে এসেছে এবং সে তার বুকে কাটা রাখতে দেখে বলে আমি কি তোমায় ফিরে নিচে যেতে পারবো প্রিয়তমা। তারপর কতদিন পর লি তার মায়ের কবরে ফুল এবং ভোগ দিতে আসে। লি বলে আমার জন্যই আমার বাবা মা মারা গেছে, আমি তাদের একটা কথাও শুনতাম না, আমি অনেক খারাপ মেয়ে তাই না বলো জুন? আমার হাতেই আমার মা মারা গেছে। আসলে লি আগে অনেকটাই ফাজিল ছিল। সে তার বাবা মার একটা কথাও শুনতো না। তার বাবা মা বলতো গাড়ি আস্তে চালাতে, কিন্তু সে চালায় না। তার জন্য সে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই তার মা বাবা মারা যায়। আসলে লি তার মা বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতো। তারপরে জুন বলে অতীতে সব ভুল নেই, আমাদের বর্তমানে বেঁচে থাকা লাগে, তুমি এইসব কথা ভুলে যাও। সে এই কথাটি বলে তাকে বুকে জড়িয়ে নেয় এবং সে বলে আর কেঁদো না। তারপরে সে একটি অতীতের কথা মনে পড়ে। তারও কষ্ট হলে ঠিক তার প্রিয় মানুষটার বুকে সে মাথা রেখে অনেক কান্না করতো। সে এইসব ভেবে অনেক মজা পেতে থাকে। তারপরে তারা বাসায় ফিরতে থাকলে জুন বলে তুমি জানো তুমি আমার প্রিয় মানুষটার মতো দেখতে, কিন্তু সে অনেক সুন্দর এবং সাহসী ছিল। তারপরে লি বলে তুমি বলতে যাচ্ছ তোমার কোনো প্রিয় মানুষ আছে? আমার তো মনে হয় তোমার কোনো প্রিয় মানুষই নেই, তুমি আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করছো। তারপরে লি বলে না না, তুমি এসব কি বলো, আমার প্রিয় মানুষটা তোমার থেকে অনেক সুন্দর এবং সাহসী ছিল। তারপরে বলো এটা সত্যি কিনা? লি বলে। তারপরে জুন বলে আচ্ছা তাহলে তোমার মনে হয় আমি তোমাকে প্রপোজ করছি, তাহলে এটাই ঠিক আছে। তারপরে সে তাকে জাপটে ধরে অনেকক্ষণ মজা করতে থাকে। তারপরে তারা অনেক হ্যাপি মুহূর্ত কাটায়। তারপরে রাতে তারা রাস্তা দিয়ে হাসছিল এবং জুন তার পিছে ছিল। হঠাৎ করে সে গাছের ভিতর একটি বিড়াল আটকে থাকে দেখতে পায়। তারপরে সে তার সুপার পাওয়ার দিয়ে সেটিকে নামিয়ে নিয়ে আসে এবং লি বলে তোমাকে না বলেছি রাস্তায় এরকম তোমার সুপার পাওয়ার দেখাবে না, তাতে আমাদের সমস্যা হতে পারে। তারপরে জুন বলে আচ্ছা সরি আর আমি দেখাবো না। পরে সে এই সময় তাকে সব সময় প্রোটেক্ট করতো। একটি সাইনবোর্ড মাথায় এসে পড়তে রাখলে সে বাঁচিয়ে নেয়। একদিন জুন লিকে তার অফিসে ছাড়তে আসলে সেই মেয়েটি জিয়াও তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু জুন তো কোনো সাধারণ মানুষ না, সে তার গাড়ির উপর দিয়ে চলে যায়। আসলে জিয়াও তার সুপার পাওয়ারটি টেস্ট করতে এসেছে, কিন্তু জুন তো কিছুই না বুঝে তার গাড়িতে উঠে পড়ে এবং জিয়াও বলে আমি তোমার থেকে তলোয়ার চালানো শিখতে চাই, দেখো আমি তোমার তলোয়ারও নিয়ে এসেছি। তারা দুজন একটি তরল চালানোর জায়গায় যায় এবং সে তার সাথে একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে এবং জুন বলে তুমি তলোয়ার চালানো শিখতে চাও তাই তো? তারপরে সে তার শার্টটি খোলাতে চলে এই তুমি এসব কি করছো? তারপরে জুন বলে তুমি তলোয়ার চালাতে শিখতে চাইলে শিখো, নাহলে আমি চলে যাব। তারপরে সে পিছে ঘুরলে এইসব দেখে পুরাই শক্ট হয়ে যায় এবং জুন বলে তুমি তোমার শরীর দেখাবে না, উল্টো সে তো শরীর দেখাতেই থাকে। তারপর সে তাকে জাপটে ধরে এবং জুন বলে তুমি যদি এরকম করো তাহলে আমি তলোয়ার দিয়ে তোমার মাথায় একটাই বাড়ি মারবো, তুমি তরল চালানো শিখতে চাও না। তারপরে সে তো ওখান থেকে চলে যায়। তারপরে সিমটি কাট হয়ে দেখানো হয় জুন ও জ্যাং একটি রেস্টুরেন্টে এসেছিল খাবার খাওয়ার জন্য, কিন্তু জুনের একটু দেরি হয়ে যাওয়ায় সে তার থেকে সরি চায় এবং সে কিন্তু এখন সব সময় তার সাথেই থাকে। এইসব ভেবে লি তাকে একটি কিস করে দেয়, সে অনেকটাই লজ্জা পেয়ে যায়। তারপরে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং জুন ভাবতে থাকে এটা কি সত্যি সে কিস করলো নাকি আমার ভুল হয়েছে কোনো জায়গায়।
তারপরে তারা দুজন একই কথা ভাবতে থাকে। লি ভাবতে থাকে আমি আবার এটা কিভাবে করলাম। তারপরে জুন ভাবতে থাকে সে কি সত্যি আমাকে কিস করেছে, সে কি সত্যিই ভালোবাসে, আমি তাকে জিজ্ঞাসা করেই ছাড়বো। একদিকে সে ভাবছে তাকে কিভাবে বলবে। তারপরে জুন বলে আমি তাকে জিজ্ঞাসা করেই ছাড়বো যে আমাকে সে ভালোবাসে নাকি। তারপরে লি তার সামনে এরকম একটা ভাব করতে থাকে যে কিছুই হয়নি। তারপরে সে কথাটি বলতেই পারে না। তারপরে সে বলে ইস, আবার সে আমাকে কিছু বলতে আসছে নাকি। তারপরে সে কথাটি বলতে না পেরে তার রুমে যে বাচ্চাদের মতো এরকম করতে থাকে। তারপরে জুন এবং চ্যান একটি হেয়ার কাটার জন্য একটি সেলুনে যায় এবং তারা দুজন তাকে ফলো করতে গিয়ে সেলুনে চলে আসে। আসলে কিন্তু তার এখানে চুল কাটতে এসেছে। দুজন বান্ধবী গোয়েন্দাগিরি করতে করতে চলে এসেছে বলে তাদেরও কিন্তু একটি হেয়ার কাট দেওয়া লাগে। তারপরে জুনের হেয়ার কাট দেখে তারা দুজন তো পুরাই একবারে ক্রাশ খেয়ে যায়। তারপরে তারা দুজনে বলতে থাকে ইস, কি আমরা দুজন একটা কাট দিলাম রে বাবা। আর জুনের কাটটা কি হয়েছে, মালটা কিন্তু দেখতে সেই আসছে। তারপরে তার নতুন হেয়ার কাট নিয়ে তার সামনে যে বলে আজকে আমি বলে ছাড়বো যে আমি তাকে ভালোবাসি। কিন্তু লি তাকে পাত্তা না দিয়ে তার রুমে যেতে থাকলে বলে হেই বলো তো আমার চুল কাটাটা কেমন হয়েছে। তারপরে লি বলে তোমার চুল কাটা কেমন হয়েছে আমি বলে কি করব, হ্যাঁ তোমার প্রিয় মানুষটার কাছে যে তুমি জিজ্ঞাসা করো। তারপর সে তার রুমে চলে যায়। তারপরে বলে এর আবার কি হলো। তারপরে সে রান্না করে তার প্রিয় খাবার, মানে লিয়ের প্রিয় খাবার। তারপরে সে একটি রোমান্টিক গান চালিয়ে দেয়। তারপরে লি আবার ভাবে ওর আবার কি হলো। তারপরে জুন বলে তুমি করো, আমি তোমাকে খাওয়িয়ে দিচ্ছি শুধু একবার। আসলে সে খাওয়ার নাম করে তাকে কিস করতে চায়, কিন্তু সে খাবার খাওয়াতে গিয়ে কিস করতে পারে না। সে বলে আরেকবার প্লিজ প্লিজ, আরেকবারই আমি খাওয়িয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর কিস করতে যেয়ে তার মুখের ভিতরে সমস্ত নুডলস ফালিয়ে দেয়। তারপরে লি বলে দত তার নুডলসই খাবো না, তুই থাক এখান থেকে। তার তো পুরো পাওয়ার হয়ে যায়। তারপরে এসে চলে যেতে লাগলে তাকে আবার ধরে ফেলে। এখানে একটু রোমান্টিক মুড হয়ে যায়। তারপরে লি বলে তুমি আমাকে ছেড়ে দাও। তারপরে জুন আসলে তাকে ছেড়ে দেয়। তারপরে চুষিয়া বলে থাক তোর নুডলস নে, তোর নুডলসই আমি খাবো না। তারপরে সে তাকে তার আবার রুমে ডাকে, তুমি আবার একটুখানি এদিকে আসো। তারপরে লি তাকে মেয়ে পটানোর ট্রিক, মানে ভিডিও দেখাতে থাকে। তারপরে জুন বলে আমার মেয়ে পটানোর ট্রিকটি আবার কি হবে। তারপর লি বলে তোমার দরকার হবে, তুমি দেখো। তারপরে জুন বলে ইস, আমার প্রিয়তমার চেয়ে আবার কেউ সুন্দর হতে পারে নাকি, আমার প্রিয়তমাই সবচেয়ে সুন্দর। তারপরে লি তাকে তার রুম থেকে একদমই বের করে দেয় এবং সে কিন্তু অনেকটাই রেগে যায়। তারপরে ওর সাহস কত, আমার উপর কথা বলে। তারপরে সিমটি কাট হয়ে দেখানো হয় জুন ও জ্যাং একটি রেস্টুরেন্টে এসেছে এবং জ্যাং বলে বলো আমার ট্রিকটি পুরো কাজে দিয়েছে তাই না। লি তো পটে গেছে। তারপরে জুন বলে তোমার ট্রিক একদম ফালতু, উল্টো ওই আমার উপর রেগে গেছে। তারপরে বলে ও আচ্ছা এই ট্রিকটি কাজে দেয়নি, আমি তোমাকে আরেকটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। তুমি প্রথমে যে কোনো মেয়ের হাতটি ধরবে, তারপরে বলবে তুমি কি আমাকে ভালোবাসো। তারপরে এইসব কথা তারা দুজন কিন্তু বাইরে থেকে শুনছিল। তারপরে তারা একটুখানি লিপসিং করে বোঝার চেষ্টা করে। তারপরে চ্যাং বলে তুমি আমার গালটি শক্ত করে ধরে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে তারা দুজন এইসব লিপসিং করে তো বুঝে দেয়। তারপরে ওই মেয়েটি বলে বান্ধবী ওরা দুজন দুজনকে ভালোবাসে। তারপরে জ্যাং খাবার খাওয়াতে গেলে তারা দুজন এসে এইসব করতে ধরা খেয়ে যায়। তারপরে ওরা দুজন তো মারামারি করতে থাকে। তারপরে লি সেখান থেকে চলে যেতে লাগে। তারপরে তারা দুজনের ভিতরে মারামারি লেগে যায়। তারা দুজন ভাবে এরা গিয়ে নাকি ভাই। আসলে আমিও প্রথমে বলছিলাম, তারপরে বুঝতে পারছি আমাদের ওখানে বয়স শোনানো হয় না। আমি তো পুরো শকড হয়ে গেছিলাম। তারপরে জুন বলে আচ্ছা তুমি রাখছো কেন, আমার প্রিয়তমা তো তুমি না। তারপরে লি বলে ইস,
আমার আবার কিসের হয়? আমি তাকে কিছুই করিনি সেটা বলে তাকে কিস করতে শুরু করে। তারপরে বলে, ও আচ্ছা, তার মানে তোমরা আমাকেই পটানোর জন্য সেখানে চেষ্টা করছিলে। তারপরে জুন বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরতে পেরেছ, আমি তোমাকেই ভালোবাসি। তারপর সে এসব বলে আবারও কিস করতে শুরু